সালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজানের এই উষ্ণ বিকেলে। আজকে আপনাদের সাথে আমি আছি ডাক্তার ফয়সাল রাহাত, এমবিবিএস বিসিএস, বর্তমানে রেসিডেন্ট হিসেবে কর্মরত আছি বিএসএমইউতে। আমরা এমন এক সময় আপনাদের সামনে উপস্থিত হয়েছি যখন স্পেশাল বিসিএস এর একটি দামামা বা আসন্ন দামামা আমাদের কানে বাজছে। একটি সমাগত বিসিএস যুদ্ধের জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত হচ্ছি, কিন্তু এই প্রস্তুতির মাঝেও নানান কনফিউশন, এটা নাকি ওটা নাকি দুটোই। এই কনফিউশন দূর করতে আজকে আমরা যে সেশন নিয়ে এসেছি, যে হাউ টু টেক কম্বাইন্ড প্রিপারেশন, অর্থাৎ কম্বাইন্ড বলতে বিসিএস এবং রেসিডেন্সি কিভাবে যৌথভাবে প্রিপারেশন নেওয়া যায়, কিংবা যৌথভাবে প্রিপারেশন নেওয়াটা আদৌ বুদ্ধিমানের কাজ নাকি বোকামি, এই নিয়ে আমরা কথা বলবো। তো যে কোনো বিষয়ে কথা বলতে হলে আগে আমাদের তার কন্টেন্ট গুলো সম্পর্কে জানতে হবে। কন্টেন্ট বলতে কি, স্পেশাল বিসিএস এর সিলেবাসটা সম্পর্কে আসসালামু আলাইকুম। আমাদের একটু আমরা কথা বলবো প্রাথমিক যে ধারণা কোনো থাকতে হবে। বিষয়ে। আমরা স্লাইডে দেখতে পাচ্ছি যে আমাদের বিগত বছরগুলোতে 39 বিসিএস, 42 বিসিএস আসসালামু আলাইকুম। স্পেশাল ছিল। সেই বিসিএস এর সিলেবাস গুলো কেমন ছিল আমরা সেটা দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি আহ, বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়ে বলি, আন্তর্জাতিক বিষয়ে বলি, হ্যালো, মিউট গাণিতিক করেন, আপনার যুক্তি ওখানটা মিউট অর্থাৎ করেন। গণিত, মানসিক দক্ষতা এবং মেডিকেল সায়েন্স, সব মিলে 200 নম্বরের একটি পরীক্ষা হয়েছিল। তার আগে বলতে চাই যে জেনারেল বিসিএস গুলো হয় সেখানে 200 নম্বরের প্রিলি পরীক্ষা হয়, তারপর রিটেন পরীক্ষা হয়, তারপর ভাইভা এক্সাম হয়। কিন্তু স্পেশাল বিসিএস এ মাঝখানের রিটেন অংশটা অমিটেড থাকে, অর্থাৎ সরাসরি প্রিলি হয়, তারপর সরাসরি ভাইভা হয়। অন্যান্য বিসিএস এ প্রিলির নম্বরগুলো যোগ হয় না, রিটেন এবং প্রিলিতে শুধু পাস নাম্বার হলেই হয়, রিটেন এবং ভাইভায় মোট কত পেলো সেটার উপর ভিত্তি করে ক্যাডার সিলেকশন হয়। কিন্তু স্পেশাল বিসিএস এ শুধু প্রিলিতে পাশ করলেই হবে না, প্রিলির নাম্বারটাও এখানে গুরুত্বপূর্ণ, কারণ এখানে প্রিলির নাম্বার এবং ভাইভার নাম্বার করে ফাইনালি ক্যাডার সিলেকশন করা হয়, যে কে ক্যাডার হচ্ছে কে হচ্ছে না। জেনারেল বিসিএস এর প্রিলিতে 200 নম্বরেরই জেনারেল সাবজেক্ট গুলো থেকে থাকে, কিন্তু স্পেশাল বিসিএস এ 200-র মধ্যে 100 থাকবে জেনারেল সাবজেক্ট গুলো এবং বাকি 100 থাকবে মেডিকেল সায়েন্স থেকে। তো আমরা যদি মান বন্টন খেয়াল করি, দেখতে পাচ্ছি বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয় বলি, এগুলো থেকে আহ এবং আন্তর্জাতিক বিষয় বলি, এগুলো থেকে প্রতিটা থেকে 20 নাম্বার করে থাকবে, তাহলে 4 20-এ 80 নাম্বার হয়ে গেল। 10 থাকবে গণিত এবং 10 থাকবে মানসিক দক্ষতা, এই 100 নম্বর জেনারেল সাবজেক্ট থেকে হয়ে গেল। বাকি 100 থাকবে মেডিকেল সায়েন্স থেকে। মেডিকেল সায়েন্সের কি কি বিষয় থাকবে বা কি কি টপিক থেকে থাকবে সেগুলো আমরা সামনে দেখাবো। আমরা প্রথমে চলে যাচ্ছি বাংলা, যেখান থেকে 20 নম্বরের প্রশ্ন থাকবে। বাংলার ক্ষেত্রে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটু হচ্ছে বাংলা ব্যাকরণ, একটু হচ্ছে বাংলা সাহিত্য। এই টোটাল 20-এর মধ্যে সাধারণত ব্যাকরণ অংশ থেকে বেশি নাম্বার থাকে, প্রায় 15 নাম্বার থাকে, আর বাংলা সাহিত্য থেকে 5 নাম্বার থাকে। কোনটা বেশি গুরুত্বপূর্ণ বুঝতেই পারছেন, ব্যাকরণটা বেশি গুরুত্বপূর্ণ। ব্যাকরণের মধ্যে প্রয়োগ, অপপ্রয়োগ, বানান, বাক্যশুদ্ধি, তারপর হচ্ছে সমার্থক বিপরীত শব্দ, ধ্বনি, বর্ণ, বাক্য, সন্ধি, প্রত্যয়, মানে আমরা সাধারণত যেই ব্যাকরণের টপিক গুলো পড়ে আসি সেগুলো এখানে থাকবে। আমি বিস্তারিত আলোচনা করছি না, আপনারা যখন ক্রমান্বয়ে বিভিন্ন ক্লাসগুলো করবেন, পড়াশোনা শুরু করবেন, তখন আপনারা দেখতে পারবেন। আপাতত জেনে রাখি, বাংলা ব্যাকরণের বেসিক সবগুলোই মোটামুটি লাগে। আর সাহিত্য থেকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, প্রাচীন, মধ্যযুগ, আধুনিক যুগ। এই প্রতিটি যুগ থেকেই প্রশ্ন থাকতে পারে, তবে এখানে 5 নাম্বারের প্রশ্ন থাকবে, 5টি প্রশ্ন থাকবে। বাংলা 20 নাম্বার দখলের পর আমরা দেখব ইংরেজি। ইংরেজির ক্ষেত্রেও আমরা এখানে আগেই বলেছি 20 নাম্বারের কোশ্চেন থাকে, তার মধ্যে বাংলার মতোই ব্যাকরণ অংশ থেকে থাকবে 15 নাম্বার, বাকি 5 নাম্বার থাকবে ইংরেজি সাহিত্য থেকে। ব্যাকরণ অংশের মধ্যে আমাদের কমন সবগুলি টপিকই থাকে, যেমন পার্টস অফ স্পিচ, স্পিচ, নাউন, ডিটারমিনার, জেন্ডার, নাম্বার, তারপরে ভার্ব, তারপর হচ্ছে লিঙ্কিং ভার্ব মানে ভার্বের ডিটেলস, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ ভার্ব, অর্থাৎ পার্টস অফ স্পিচের ডিটেলস গুলো আমাদের থাকবে। এরপর ফ্রেজ এন্ড ইডিয়মস, ক্লজ থেকে প্রতি বছরই প্রশ্ন থাকে।
তারপর বিভিন্ন কারেকশন থাকে, কারেকশনের মধ্যে আলটিমেটলি সকল ব্যাকরণের অংশ প্রায় পড়ে যায়, বিশেষ করে টেন্স, ভার্ব সিলেকশন, প্রিপোজিশন, ডিটারমিনার, জেন্ডার, নাম্বার এবং ন্যারেশন, এগুলো আসতে পারে। সেন্টেন্সের ট্রান্সফরমেশন, অর্থাৎ সিম্পল টু কমপ্লেক্স বা কমপ্লেক্স টু সিম্পল, এরকম বিভিন্ন ট্রান্সফরমেশন গুলো আসতে পারে। তারপর ভয়েস থেকে আসতে পারে, ডিগ্রি থেকেও প্রশ্ন আসতে পারে। ওয়ার্ডের মিনিং, স্যানোনিম, অ্যান্টোনিম, এগুলো থেকে কোশ্চেন থাকতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইংরেজি ব্যাকরণ বলতে আমরা ছোটবেলা থেকে এখন পর্যন্ত যেই টপিক গুলো পড়ে এসেছি, মোটামুটি সবগুলো থেকেই প্রশ্ন থাকতে পারে। আপনারা যখন আমাদের ক্লাসগুলো নিয়মিত করবেন, আমাদের গুলো পড়বেন, কোশ্চেন সলভ করবেন, তখন আপনারা আরো ডিটেলস মানে এই টপিক গুলো দখলে নিতে পারবেন। আমি বিস্তারিত আলোচনায় ছি না। লিটারেচার, বাংলা যেরকম আমি বললাম প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, ইংরেজি সাহিত্যকেও এরকম বিভিন্ন যুগে ভাগ করা যায়। যেমন হচ্ছে এলিজাবেথ পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, এরকম বিভিন্ন যুগে ভাগ করা যায়। তো প্রত্যেক যুগের রিনিউন যারা রাইটার রয়েছেন, তাদের সংক্ষিপ্ত জীবনী, তাদের সাহিত্যকর্ম, কোনটা কার উক্তি, কোনটা কার লেখা, এই জিনিসগুলো পরীক্ষা আসে, এখান থেকে 5 নম্বরের প্রশ্ন হতে পারে। ঠিক আছে, এবারে বাংলা ইংরেজির পরে আমরা চলে এসেছি বাংলাদেশ বিষয়ে বলে, অর্থাৎ সাধারণ জ্ঞান অংশে। এখান থেকেও 20 নম্বরের প্রশ্ন থাকবে। তার মধ্যে ইতিহাস, প্রাচীনকাল হতে বর্তমান পর্যন্ত ইতিহাস থেকে প্রশ্ন থাকবে। কৃষিজ সম্পদ থেকে প্রশ্ন থাকবে। জনসংখ্যা, আদমশুমারি, অর্থাৎ সংখ্যাতাত্ত্বিক যে বিষয়গুলো, এগুলো থেকে প্রশ্ন থাকবে। বাংলাদেশের বিভিন্ন আদমশুমারি, অর্থনৈতিক সমীক্ষা, এগুলো আপনাদেরকে আয়ত্তে আনতে হবে। বাংলাদেশের অর্থনীতি, শিল্প, বাণিজ্য, এগুলো থেকে প্রশ্ন থাকতে পারে। বাংলাদেশের সংবিধান খুবই ইম্পর্টেন্ট, প্রতি বছর প্রশ্ন থাকে এবং থাকবেই, এটি দখলে নিতে হবে। কঠিন মনে হতে পারে, কিন্তু যখন আপনি বুঝে বুঝে ক্লাসগুলো করবেন, বারবার শীটগুলো দেখবেন, তাদের জন্য এটা সহজ হয়ে যাবে। রাজনৈতিক ব্যবস্থা, সরকার ব্যবস্থা, বাংলাদেশের বিভিন্ন জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, বাংলাদেশের যারা স্বনামধন্য ব্যক্তি রয়েছেন তাদের সংক্ষিপ্ত জীবনী সমূহ, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, স্থাপনা, যেমন হচ্ছে বিভিন্ন ভাস্কর্য, এগুলোর কথা বলছে। জাতীয় পুরস্কার, স্বাধীনতা পুরস্কার, তারপর হচ্ছে 21শে পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ এরকম যেগুলো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পুরস্কার রয়েছে, সেগুলো থেকে প্রশ্ন আসতে পারে। তারপর বাংলাদেশের বিভিন্ন উল্লেখযোগ্য খেলাধুলা এবং খেলাধুলার যারা আহ সুপরিচিত ব্যক্তিত্ব, তাদের সম্পর্কে সামান্য তথ্যগুলো জানতে হবে। এবং চলচ্চিত্র, বিশেষ করে যে চলচ্চিত্রগুলোর মানে সুন্দর মিনিং ক্যারি করে, যেগুলো বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে গিয়েছিল, কিংবা বাংলাদেশের ঐতিহ্যের সাথে রিলেটেড, সেগুলো করতে হবে। কোন কোন চলচ্চিত্র আপনারা আমাদের শীট যখন দেখবেন তখন এগুলো ভালোভাবে বুঝতে পারবেন, টেনশনের কিছু নাই। বাংলাদেশের সাধারণ জ্ঞান 20 নম্বরের পর আমরা চলে এসেছি আন্তর্জাতিক বিষয়াবলী। 20 নম্বর, আমি সিলেবাস ডিটেলস বলছি, আমি জাস্ট হিন্টস দিচ্ছি। আন্তর্জাতিক বলতে এখানে বিশ্বের ইতিহাস, এই সম্পর্কে আপনাদেরকে একটি ওভারভিউ রাখতে হবে। আন্তর্জাতিক ব্যবস্থা, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাগুলো সম্পর্কে জানতে হবে। ভূ রাজনীতির বেসিক কনসেপ্ট আপনাদেরকে দখলে রাখতে হবে। আন্তর্জাতিক নিরাপত্তা, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, অনেক কঠিন কঠিন টার্ম, যখন আপনারা এগুলো দেখবেন শীটে, ছোট ছোট টপিক পড়লে খুব দ্রুতই আপনারা কভার করতে পারবেন। সাম্প্রতিক ঘটনা অবশ্যই লাগবে, বিশেষ করে যেগুলো ভাইরাল, মানে আন্তর্জাতিক পরিমণ্ডলে ভাইরাল ইস্যু, সেগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা রাখতে হবে। পরিবেশ একটি ইম্পর্টেন্ট ইস্যু। পরিবেশগত এবং জলবায়ুগত যত ইস্যুগুলো রয়েছে, যত সাবমিট, যত আহ, আইন, যত আহ, সংস্থা, সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। আন্তর্জাতিক সংগঠন, আমি আগে বলে ফেলছি, আন্তর্জাতিক সংগঠন এবং সংস্থাগুলো সম্পর্কে জানতে হবে। এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো সম্পর্কে জানতে হবে, যেমন হচ্ছে IMF, সাপোজ একটা উদাহরণের জন্য আমি বললাম। তারপর সিভিল সার্ভিসের গোড়াপত্তন, অর্থাৎ এই যে আমরা যেই এক্সামের জন্য পড়াশোনা করছি, বাংলাদেশ সিভিল সার্ভিস, সেই সিভিল সার্ভিসের গোড়াপত্তন কোন কোন দেশে হয়েছিল, কোন দেশে কিভাবে হয়েছিল, এই কনসেপ্ট গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এই যে 4-20-80, বাংলা, ইংরেজি, বাংলাদেশের সাধারণ জ্ঞান এবং বৈশ্বিক সাধারণ জ্ঞান, 80-র পর আমরা চলে এসেছি গণিতে। গণিতে কিরকম প্রশ্ন আসে? পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতিক অংশ থেকে। পাটিগণিতের মধ্যে আমরা হাই স্কুল লেভেলে যেগুলো পড়েছি, বাস্তব সংখ্যা, লসাগু, গসাগু, শতকরা, মুনাফা, লাভ ক্ষতি, সমানুপাত, এই যে ডিটেলস আমরা ছোটবেলায় পড়েছি, এগুলো থেকে প্রশ্ন আসবে। বীজগণিতের কমন সূত্রগুলো থেকে প্রশ্ন আসবে। তাছাড়া
বহুপদী, উৎপাদক, সরল, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। সূচক, লগারিদম থেকে প্রায় প্রতি বছর প্রশ্ন থাকে। সমান্তর গুণোত্তর ধারা, এগুলো থেকে প্রশ্ন থাকে। অর্থাৎ আমরা হাই স্কুল লেভেলে যেই পাটিগণিত এবং বীজগণিত পড়েছি সেগুলো আমাদেরকে একটু রিভিউ করতে হবে। জ্যামিতি থেকে আমাদের রেখা, কোণ, ত্রিভুজ অর্থাৎ জ্যামিতিক স্ট্রাকচার গুলো সম্পর্কে আমাদের জানতে হবে, এবং সেই রিলেটেড যে সূত্রগুলো রয়েছে সেগুলো আমাদেরকে একটু রিভিউ করতে হবে। ঠিক আছে। আর সর্বোপরি সেটের অঙ্ক থাকতে পারে। তাহলে সেট আলটিমেটলি বীজগণিতের মধ্যে আমরা পড়ে ফেলেছি, তবু এখানে আলাদা করে দেওয়া আছে, এগুলো আমাদেরকে একটু রাখতে হবে। মানসিক দক্ষতা, আমরা যখন বিসিএস দেইনি তার আগে মনে হতো, যখন শুনতাম মানসিক দক্ষতা ভাবতাম না জানি কঠিন কি জিনিস। কিন্তু আমরা যখন প্র্যাকটিস করলাম, জেনেসিস এর সাথে ক্লাসগুলো করলাম, তখন দেখতে পেলাম যে মানসিক দক্ষতা আলটিমেটলি কিছু গাণিতিক টার্ম, কিছু সমস্যা সমাধান, কিছু ভাষাগত প্রয়োগ, বানান ঠিক আছে কিনা, কোন জায়গায় কোন ওয়ার্ড বসছে, ওয়ার্ড গুলো ঠিক আছে কিনা, কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ডের মিল আছে, সেই মিলগুলো আইডেন্টিফাই করা, তারপরে ছোট ছোট কিছু গাণিতিক সমস্যা সমাধান করা, এইগুলোই মোটামুটি আহ মানসিক দক্ষতার ভেতরে রয়েছে। ডিটেলস সিলেবাস আছে, আমরা যখন ডিটেলস পড়বো তখন আমরা এগুলো দায়িত্ব নিতে পারবো। এবারে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের জন্য, মেডিকেল সায়েন্স। এখান থেকে 100 নম্বরের প্রশ্ন থাকবে। এই 100 নম্বরের প্রশ্নটিকে আমরা 4টি মোটা দাগে ভাগ করতে পারি: অ্যানাটমি, ফিজিওলজি, মেডিসিন, প্যাথোলজি। আবারও বলছি, অ্যানাটমি, ফিজিওলজি, মেডিসিন, প্যাথোলজি। তবে এখানে একটি টুইস্ট আছে। পিএসসি যখন সিলেবাস করে তখন উনি হেডলাইনে লিখেছে প্যাথোলজি, আমরা সামনে দেখব, কিন্তু প্যাথোলজির ভেতরে মাইক্রোবায়োলজির কোশ্চেন আছে, টপিক আছে। তার মানে আলটিমেটলি মাইক্রোবায়োলজি সাবজেক্টটাকে আমাকে ধরতে হবে। শুধু ফিজিওলজি বলছে, কিন্তু যখন আমরা ফিজিওলজির টপিকগুলো দেখব, দেখব বায়োকেমিস্ট্রির কিছু টপিক ফিজিওলজির ভেতরে ইনক্লুডেড আছে। তাহলে আমি বলতে পারি আলটিমেটলি আমাকে পড়তে হবে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রো, প্যাথো, মেডিসিন। বাকি রইল কোনটা ইম্পর্টেন্টের মধ্যে? ফার্মা। ফার্মা থেকে আলাদা কোশ্চেন খুব একটা আসে না, তবে মেডিসিন রিলেটেড যে ফার্মার কিছু ড্রাগ সম্পর্কে কোশ্চেন, সেগুলো আসতে পারে। ঠিক আছে, তাহলে ফার্মা খুব বেশি মানে বড় আকারে পড়তে হবে না। ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো মেডিসিনের প্রেসক্রিপশনের সাথে রিলেটেড, সেগুলো আমাদেরকে পড়তে হবে। প্রথমে আমি ফিজিওলজিতে যাচ্ছি। কি আছে? ফিজিওলজি অফ বেসিক টিস্যু, অর্থাৎ জেনারেল ফিজিওলজি সম্পর্কে জানতে হবে। ব্লাড সার্কুলেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, ডাইজেশন অর্থাৎ জিআই ট্র্যাক্টের কথা বলছে, মেটাবলিজম এন্ড নিউট্রিশন। দেখেন এটা কিন্তু আলটিমেটলি বায়োকেমিস্ট্রির ভেতরেও কিছুটা পড়ে। তারপর হচ্ছে রেনাল সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, নার্ভাস সিস্টেম, স্পেশাল সেন্স। সবগুলো, অর্থাৎ আমরা ফিজিওলজিতে সেই ফার্স্ট প্রফের সময় যে চ্যাপ্টার গুলো পড়ে এসেছি, এখানে সেগুলো লাগছে। অ্যানাটমি থেকে কি আসবে? অ্যানাটমি অফ সেলস, হিস্টোলজির কথা বলছে, সেল ডিভিশন, হিস্টোলজি, এলিমেন্টারি জেনেটিক্স। এটা থেকে খুব বেশি কোশ্চেন আসে না। তারপর হচ্ছে নার্ভাস সিস্টেম অর্থাৎ নার্ভাস অ্যানাটমি, নিউরো অ্যানাটমি, সেন্স অর্গানের অ্যানাটমি, ডার্মাটোম, স্কিনের অ্যানাটমি, সিভিএস অর্থাৎ হার্টের অ্যানাটমি, রেসপিরেটরি সিস্টেমের অ্যানাটমি, অর্থাৎ হার্ট লাং দুটোই হয়ে গেল, জিআই ট্র্যাক্ট, ইউরিনারি সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, এন্ডোক্রাইন গ্ল্যান্ডস, এমব্রায়োলজি। তারপর হচ্ছে স্পেশাল এমব্রায়োলজি, মানে এমব্রায়োলজিকে দুইটা ভাগে ভাগ করেছে, জেনারেল এবং স্পেশাল। আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি অ্যানাটমিতে, যদি আমি উপর থেকে চিন্তা করি, নিউরাল অ্যানাটমি থেকে শুরু করে হার্ট, লাংস, অ্যাবডোমেনের ভেতরে ইন্টেস্টাইন গুলো, গাট গুলো, তারপরে রিপ্রোডাক্টিভ সিস্টেম, তারপর হচ্ছে ইউরিনারি সিস্টেম, জেনিটাল ইউরিনারি সিস্টেম। ঠিক আছে, তারপরে হচ্ছে হিস্টোলজি, এমব্রায়োলজি, মোটামুটি কিছুই এর মধ্যে ইনক্লুডেড রয়েছে। এরপর আমরা যদি মেডিসিন অংশের দিকে খেয়াল করি, মেডিসিন অংশের মধ্যে রয়েছে 1 নম্বর আহ, কিছু বেসিক কথাবার্তাগুলো, যেগুলো ডেভিডসনের প্রথম দিকে থাকে, যে কিভাবে ডক্টরের কি কি কাজ, কি কি কোয়ালিটি থাকতে হবে, এইসব। এগুলো খুব একটা মানে আলাদাভাবে পড়তে হবে না, সেটা দেওয়া থাকবে। আমার আলটিমেটলি দেখেন, ব্লাড ট্রান্সফিউশন, ক্লিনিক্যাল মেডিসিন, নিউট্রিশনাল ডিসঅর্ডার, ডিসঅর্ডার ডিউ টু ইনফেকশন অর্থাৎ ইনফেকশাস ডিজিজ গুলো, কমন সিমটম কিভাবে অ্যাপ্রোচ করব, জ্বর, মাথা ব্যথা, পেট ব্যথা, এই কমন সিমটম গুলো যেগুলো আছে সেগুলো কিভাবে আমরা অ্যাপ্রোচ করব। তারপরে মেটাবলিক এন্ড এনভায়রনমেন্টাল ডিসঅর্ডার গুলো, এখানে ডায়াবেটিস সহ যাবতীয় ডিসঅর্ডার চলে আসবে, রেসপিরেটরি সিস্টেমের ডিসঅর্ডার,
তারপর হেলমিনথিক ডিসঅর্ডার, ডিজিজ অফ দি কার্ডিওভাস্কুলার সিস্টেম, জে সিস্টেম, নেফ্রোলজি, তারপরে ইউরিনারি সিস্টেমের ডিজিজ গুলো, নিউরোলজিক্যাল ডিজিজ, অর্থাৎ সব যত সিস্টেম আছে, এন্ডোক্রাইন ডিসঅর্ডার বা ডিজিজ, কানেকটিভ টিস্যু ডিজিজ, জেনেটিক মেডিসিন, কমন জেনেটিক ডিসঅর্ডার গুলো যেগুলো আমরা ইনভেরিয়েবলি পাই, যেমন ডাউন সিনড্রোম বা এরকম কমন গুলো, এবং ইমিউনোলজিক ডিসঅর্ডার যেগুলো কমন। আলটিমেটলি কমন যে ডিজিজ গুলো আমরা এমবিবিএস পাস করতে পড়েছি সেগুলোই থাকবে। খুব মনে হতে হতে পারে এত জিনিস আমি দেখিয়ে দেবো, এটা আসলে বেশি মনে হলেও বেশি না। যারা পরীক্ষায় পাশ করে তারা এগুলো পড়েই পাশ করে, এবং এগুলো সিলেক্টিভ পড়তে হবে। এমন তো না যে আপনি পুরো নিউরোলজি পড়ে ফেলবেন, এমন তো না আপনি পুরো নেফ্রোলজি পড়ে ফেলবেন। কতটুকু পড়বেন, কিভাবে পড়বেন, সেটার জন্যই তো আমরা আপনাদের সাথে রয়েছি। তারপর দেখেন ব্লাডের ডিসঅর্ডার, ডিজিজ গুলো, প্যানক্রিয়াটিক ডিজিজ, রেসপিরেটরি ডিজিজ, লিভার বা হেপাটোবিলিয়ারি ডিজিজ গুলো সবই মোটামুটি পড়তে হবে। মাস্কুলোস্কেলেটাল ডিজিজ সবই আছে। পয়জনিং খুব ইম্পর্টেন্ট, কারণ আপনারা যখন উপজেলায় ডিউটি করবেন দেখবেন পয়জনিং এর কেস প্রায়শই আসে। এই জন্য এগুলো খুব ভালো করে পড়তে হবে। ইমার্জেন্সি মেডিসিন, এটার উপর গুরুত্ব দিতে হবে, কারণ আপনারা জেলা এবং উপজেলা পর্যায়ে ইমার্জেন্সি পেশেন্ট প্রচুর ডিল করবেন। ঠিক আছে, তো মোটামুটি ওভারঅল আমরা এমবিবিএস লাইফে যা পড়েছি মেডিসিনে সবই এখানে কাজে লাগে। তাহলে আমরা দেখালাম অ্যানাটমি, ফিজিওলজি, ফিজিওলজির মধ্যে বায়োকেমিস্ট্রি ইনক্লুড, মেডিসিন, মেডিসিনের মধ্যে সামান্য ফার্মাকোলজি ইনক্লুডেড। বাকি রইলো প্যাথোলজি। আমি আগেই বলেছি প্যাথো মানে অনলি প্যাথো না, প্যাথো নাম লেখা থাকলেও এখানে প্যাথোর সাথে মাইক্রোবায়োলজিও রয়েছে। আমরা দেখতে পাচ্ছি জেনারেল কনসেপ্ট প্যাথোলজি, এটা আমাদের লাগবে। কমন যে প্যাথোলজির বেসিক টপিক গুলো, যেমন ইনফ্লামেশন, ডিজেনারেশন, নেক্রোসিস, গ্যাংগ্রিন, এগুলো আমাদের লাগবে। দেখেন স্টেরিলাইজেশন, ডিসইনফেকশন, এটা কিন্তু মাইক্রোবায়োলজির পার্ট। তারপর হচ্ছে টিউমার অর্থাৎ নিউপ্লাসিয়া, এই নিউপ্লাসিয়াটা আমাদের খুব ইম্পর্টেন্ট লাগবে। রেডিয়েশন হ্যাজার্ড গুলো আমাদের জানতে হবে। তারপর দেখেন ইমিউনোলজি থেকে প্রশ্ন থাকবে, এটা কিন্তু মাইক্রোবায়োলজির পার্ট। কমন কজ অফ ডায়রিয়া, তারপর প্যাথোজেনেসিস, হাবিজাবি যা আছে এগুলো কমন। যে ইনফেকশাস ডিজিজ গুলো যেগুলো আমাদের আহ পড়ে আসতে হয়েছে, যেগুলো উপজেলা পর্যায়ে কমন, যেমন ডায়রিয়া কমন, তাই না? তারপর হেলমিন্থ ইনফেস্টেশন কমন, এগুলো সম্পর্কে আমাদের জানা থাকতে হবে। তারপর হিমোরেজ শক, এটা প্যাথোলজির পার্ট, এগুলো তো খুবই ইম্পর্টেন্ট, এগুলো থেকে প্রশ্ন আসবে। ব্যাকটেরিয়াল ইনফেকশন গুলো আমাদের লাগবে, বিশেষ করে যেগুলো আমাদের দেশে কমন, যেমন হচ্ছে এন্টেরিক ফিভার, টিউবারকিউলোসিস খুবই কমন আমাদের দেশে, লেপ্রোসি, ডিপথেরিয়া, হুপিং কফ, টিটেনাস, গ্যাস গ্যাংগ্রিন, ফুড পয়জনিং, স্টেপ্টো এবং স্টেফাইলোকক্কাস। পৃথিবীর যে দেশে যান স্টেপ্টো স্টেফাইলোকক্কাস থেকে প্রশ্ন থাকবে, এটা আমাদেরকে পড়তে হবে। এবং ডিসেন্ট্রি, কলেরা সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে মাইক্রোবায়োলজির মোটামুটি কমন ব্যাকটেরিয়া গুলো সম্পর্কে আমরা জানলাম। কমন যে টপিক গুলো, মানে বেসিক কনসেপ্ট গুলো, যেমন হচ্ছে ইমিউনোলজির কনসেপ্ট, তারপর হচ্ছে স্টেরিলাইজেশন গুলো কনসেপ্ট গুলো জানলাম, এবং প্যাথোলজির বেসিক টপিক গুলো, ইনফ্লামেশন, হিলিং, হিমোডাইনামিক্স, টক, ঠিক আছে, তারপরে নিউপ্লাসিয়া, এগুলো আমাদের সবই পড়তে হচ্ছে। তারপর আসি ভাইরালে, ভাইরালের মধ্যে আমাদের কমন ভাইরাস গুলো সম্পর্কে জানতে হবে, এবং জেনারেল যে ভাইরোলজি আর বেসিক কনসেপ্ট আমাদের জানতে হবে। কমন ভাইরাসের মধ্যে কি, যেমন হচ্ছে পোলিও, চিকেন পক্স, মিজলস, তারপর হচ্ছে হেপাটাইটিস, র্যাবিস, হারপিস, এইচআইভি, ডেঙ্গু, কোভিড। ডেঙ্গু কোভিড এটা বর্তমান সময়ের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা রিসেন্টলি ডেঙ্গু এবং কোভিডের অনেক আক্রমণের শিকার হয়েছে। প্যারাসাইটিক, বিশেষ করে ওয়ার্ম অর্থাৎ কৃমির ইনফেকশন গুলো গ্রামীণ পরিবেশে খুব বেশি কমন, এই জন্য এইগুলো সম্পর্কে আমাদের নলেজ রাখতে হবে। আরো কিছু প্যারাসাইটিক ডিজিজ রয়েছে, যেমন হচ্ছে ম্যালেরিয়া, হালাজার, তারপর হচ্ছে জার্ডিয়াসিস, এগুলো আমাদের দেশে কমন, এগুলো সম্পর্কে আমাদেরকে নলেজ রাখতে হবে। সেক্সুয়ালি ট্রান্সমিটেড যে অর্গানিজম গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। রুটিন যে প্রসিডিউর গুলো আমরা করি, অর্থাৎ যে ল্যাব টেস্ট গুলো করি, সেই সম্পর্কে বেসিক কিছু কনসেপ্ট রাখতে হবে আমাদেরকে। আর স্পেশাল প্যাথোলজি, যেমন হচ্ছে টিউবারকুলোসিস, এটা কফ ছাড়া আরো কিছু করা হয়, তাই না? সেগুলো আমাদের জানতে হবে। নিউমোনিয়ার জন্য আমরা সাধারণত ওই সিবিসিআর চেস্ট এক্স এর বাইরে আর কি করতে পারি, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, তারপর হচ্ছে ব্রঙ্কাইটিস, এদের স্পেশাল যে টেস্ট গুলো রয়েছে স্পেসিফিক, সেই টেস্ট গুলো সম্পর্কে একটু আমাদের আইডিয়া রাখতে হবে। এখন
আজকে মোস্ট ইম্পর্টেন্ট গ্রাউন্ডে আসি আমরা। আমরা আজকের সেশনের নামই দিয়েছি হাউ টু টেক কম্বাইন্ড প্রিপারেশন। কম্বাইন্ড প্রিপারেশনের কথা কেন বলছি? আমরা এতক্ষণ যে জেনারেল সাবজেক্ট গুলো দেখালাম সেগুলো দেখলেন, আমরা যে মেডিকেল অংশটুকু দেখালাম সেগুলো দেখলেন। আমরা যদি একটু খেয়াল করি যে রেসিডেন্সিতে আর হচ্ছে বিসিএস এ অ্যানাটমি এখানেও আছে, এখানেও আছে, ফিজিও এখানেও আছে, এখানেও আছে, বায়ো বায়ো বিসিএস আলাদা করে নাই, বাট ফিজিওর মধ্যেই বায়োটা কিন্তু আলটিমেটলি আছে। মাইক্রোবায়োলজি, মাইক্রোবায়োলজি রেসিডেন্সি তো আছেই, বিসিএস এ আলাদা করে দেওয়া নাই, বাট প্যাথোর ভেতরে আমি দেখালাম মাইক্রোবায়োলজির অনেক কন্টেন্ট গুলো রয়েছে। তারপর প্যাথো, প্যাথো এগুলো রেসিডেন্সিতে তো রয়েছেই, এখানেও রয়েছে। ফার্মা, ফার্মাটা রেসিডেন্সিতে রয়েছে, কিন্তু বিসিএস এ ফার্মা খুব বেশি প্রশ্ন আসে না, অল্প কিছু আসে, তা আমি বাদ দিতে পারছি না। আমি বলছি ফার্মাটা দু জায়গায় রয়েছে, অল্প করে, হয়তো রেসিডেন্সিতে বেশি লাগছে, এখানে বিসিএস এ অল্প লাগছে। আর মেডিসিন, আমি যদি মেডিসিনের কথা চিন্তা করি, মেডিসিনে যারা পরীক্ষা দিবেন রেসিডেন্সিতে তাদের তো মেডিসিন লাগবে এবং বিসিএস এ মেডিসিন লাগবেই। তাহলে আমি বলতে পারি যারা মেডিসিন ফ্যাকাল্টিতে রেসিডেন্সি দিবেন তাদের প্রিপারেশন অলমোস্ট বিসিএস এর যে সিলেবাস তার মতোই, অলমোস্ট সিমিলার, কথাটি মাথায় রাখতে হবে। এবং যারা অন্য ফ্যাকাল্টিতে দিবেন, সার্জারি, পেডিয়াট্রিক্স বা বেসিক, তাদের ক্ষেত্রে শুধুমাত্র বিসিএস এর বেলায় এই মেডিসিনের অংশটুকু আলাদা পড়তে হবে। কারণ তারা তো যখন রেসিডেন্সি দিবেন তারা মেডিসিনের অংশ পড়বেন না, বেসিক তো গুলো পড়বেন, তারা সার্জারি অংশটুকু পড়বেন, কিংবা কেউ পেডিয়াট্রিক্স এর অংশটুকু পড়বেন। এক্সট্রা করে শুধুমাত্র বিসিএস এর জন্য মেডিসিন অংশটুকু পড়লেই হচ্ছে, বাকি সবগুলো কমন। আর মেডিসিনে যারা পরীক্ষা দেবেন তাদের জন্য তো মোটামুটি সবই অলমোস্ট সিমিলার, হয়তো প্রশ্নের প্যাটার্নে একটু ভিন্নতা আছে। এই জন্য আমরা বলছি যে কম্বাইন্ড প্রিপারেশনের গুরুত্ব। তাহলে এখন আমরা যদি চিন্তা করি যে রেসিডেন্সির সিলেবাস আর বিসিএস এর সিলেবাস, সাবজেক্ট তো মিললো, সাবজেক্ট মিললো, ভেতরের কন্টেন্ট মিল আছে কিনা? হ্যাঁ, রেসিডেন্সিতে কন্টেন্ট বেশি আছে, কারণ এটা শুধুমাত্র মেডিকেল রিলেটেড এক্সাম। আর বিসিএস এর যে মেডিকেল অংশ, এখানে সাবজেক্ট গুলো সেম, কন্টেন্ট একটু কম। আমরা বলতে পারি কেউ যদি রেসিডেন্সি প্রিপারেশন নেন, তার বিসিএস এর মেডিকেল কন্টেন্ট প্রায় সবই পড়া হয়ে যাবে, শুধু সার্জারি এবং যেটা বললাম পেডিয়াট্রিক্স বেসিক ফ্যাকাল্টির অংশটুকু আলাদা করে পড়তে হবে। এর যদি কেউ বিসিএস এর মেডিকেল অংশ পড়েন, যেহেতু এটা তুলনামূলক একটু কম, তার ক্ষেত্রে রেসিডেন্সির ফুল প্রিপারেশনটা হয়তো হবে না, কারণ এখানে মেডিকেল অংশ কম, এখানে মেডিকেল অংশ বেশি। পড়বেন, প্রত্যেকটা সাবজেক্টের অল্প 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 করে পড়া হবে, টোটাল রেসিডেন্সি হয়তো পড়া হবে না। ঠিক আছে, কিন্তু যদি উল্টোটা করেন, রেসিডেন্সির পড়া পড়েন, তাহলে আপনার বিসিএস এর মেডিকেল অংশের ম্যাক্সিমাম পড়া হয়ে যাবে। এখন তাহলে প্রিপারেশনটা কিভাবে নিবেন? আমি এখানে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। তোদের প্রিপারেশনকে আমরা কয়েকটা ক্যাটাগরিতে করতে পারি। নাম্বার ওয়ান, যিনি আগে রেসিডেন্সির পড়া রেসিডেন্সির পড়া ভালোভাবে পড়েছেন, রেসিডেন্সিতে চান্স হোক বা না হোক সেটা আমি ধরছি না, আপনি রেসিডেন্সির পড়া ভালোভাবে পড়েছেন, আপনার পড়া গোছানো আছে, তাহলে আপনাকে কি করতে হবে? আপনার সেই পড়াটা একটু রিভিশন দিতে হবে, প্লাস আপনার বিসিএস এর অংশটা শুধু ভালো করে পড়তে হবে, বিসিএস এর জেনারেল অংশটা ভালো করে পড়তে হবে। আপনি চাইলে জেনেসিস বিসিএস ক্যারিয়ার সহায়তায় এই আলাদাভাবে বিসিএস এর যে জেনারেল অংশ সেটুকুর প্রিপারেশনও নিতে পারবেন, বিভিন্ন রকম প্যাকেজ এখানে আছে। তাহলে যার রেসিডেন্সি পড়া আছে সেটুকু সে অল্প অল্প করে রিভিশন দিবেন, কিন্তু সে জেনারেল অংশের প্রতি জোর দিবেন। এবার আমরা আসি অনেকে বিসিএস এর জেনারেল অংশের প্রিপারেশন খুব ভালো নিয়েছেন, হয়তো আগে 44 45 47 বা এরকম বিসিএস গুলোর প্রস্তুতি নিয়েছেন। তাহলে যার বিসিএস এর প্রিপারেশন ভালো, তিনি কি করবেন? যেহেতু বিসিএস এর প্রিপারেশন ভালো, এগুলো তার একটু রিভিশন দিলেই হবে, খুব বেশি পড়তে হবে না। সেই তাহলে
যদি তার ভবিষ্যতে পোস্ট গ্রাজুয়েশন করার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই সেই রেসিডেন্সিটা প্রিপারেশন নিতে পারেন পাশাপাশি। কারণ বিসিএস অংশ তো পড়াই আছে, জাস্ট রিভিশন দিবেন। আর রেসিডেন্সির অংশটা ভালো করে পড়বেন যদি ভবিষ্যতে পোস্ট গ্রাজুয়েশনের ইচ্ছে থাকে। যদি পোস্ট গ্রাজুয়েশন ইচ্ছে না থাকে, ফাইন, আপনার ওটা লাগবে না, কারণ আপনার অল্প পরিমাণ আহ, যে মেডিকেল অংশ বিসিএস এর জন্য লাগে ততটুকু পড়লেই হবে। ঠিক আছে। এবার যিনি একদম ফ্রেশ, যিনি একদম ফ্রেশ, এখনো কোনোটাই পড়া শুরু করেননি, কোনোটাই পড়া শুরু করেননি, আগে কখনো বিসিএসও ভালো করে পড়েননি, কখনো রেসিডেন্সি বা ডিপ্লোমার প্রিপারেশন ভালোভাবে নেননি, তিনি কি করবেন? এই ফ্রেশারদেরকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। এক ভাগে হচ্ছে হাতে সময় আছে, টাইম আছে, জব টব ঠিক মতো হয়তো করার প্রয়োজন হয় না, রেগুলার জব করেন না, হয়তো মাঝে মধ্যে খ্যাপ মারেন কিংবা খ্যাপ মারেন না, একজন হচ্ছে টাইম আছে। আরেক আরেক গ্রুপের টাইম নাই, তারা ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া অনেক বেশি ব্যস্ত, অত বেশি সময় তাদের হাতে নাই। তাহলে যারা টাইম আছেন তাদেরকে আমি বলবো, আমি যেটা করেছিলাম সেটা করেন। আমি কি করেছিলাম, আমি যখন ইন্টার্নশিপ শেষ করি, ঠিক তখন এই মুহূর্তটা 39 বিসিএস এর একটি জমজমাট আয়োজন শুরু হচ্ছে, একটি আবেশ চতুর্দিকে, একটি পরিবেশে, একটি 39-এর গুঞ্জন। তখন আমি কি করলাম, আমি যেহেতু জব করিনি, আমি বিসিএস এবং রেসিডেন্সি পড়ার সাথে পড়লাম, একই ধারে, একই ধারায় বিসিএস পড়তে থাকলাম, জেনেসিসের সাথেই একই ধারায় আমি বিসিএস পড়তে থাকলাম। এতে যেটা হলো, আমার রেসিডেন্সির প্রিপারেশনটা কমপ্লিট হলো এবং বিসিএস এর প্রিপারেশনটা কমপ্লিট হলো। বিসিএস এর মেডিকেল অংশ আলাদা করে পড়তে হলো না, কারণ আমি রেসিডেন্সি প্রিপারেশন নিয়ে ফেলেছি। ঠিক আছে, আল্লাহর রহমতে দুটোই আমি দুটোতেই সফলতা অর্জন করি সৃষ্টিকর্তার ইচ্ছা। তাহলে যাদের সময় আছে পর্যাপ্ত, তারা দুটোর প্রিপারেশন নেবেন আলাদাভাবে। যাদের হাতে সময় নাই, ব্যস্ত মানুষ, তারা কি করবেন? তারা শুধুমাত্র বিসিএস কেয়ারের সাথে যুক্ত থাকতে পারেন, যুক্ত থেকে জেনারেল অংশগুলো পড়বেন। তাদের মেডিকেল অংশগুলো শুধু বিসিএস এর যে বইটা আছে, বিসিএস কোশ্চেন সলভ বা বিসিএস সিলেবাস সলভ যে বইটা আছে, এটা জেনেসিস এর সাথে তারা পড়ে ফেলবেন। প্রেসিডেন্সির একটু ব্রডার সিলেবাস না পড়লেও চলবে, পড়লে হয়তো ভালো হতো, কিন্তু যেহেতু আপনি ব্যস্ত, আপনার সেটা না পড়লেও চলবে। আপনি বিসিএস এর সাথে টোটালটাই শেষ করে ফেলবেন, আপনার টুয়েলভ প্রিপারেশনের প্রয়োজন নেই। তাহলে আমরা যদি এই ক্যাটাগরি অনুযায়ী নিজস্ব প্ল্যান সাজিয়ে ফেলতে পারি, আশা করি আপনারা সফল হবে। এখন কি পড়বেন, এটা তো হবে বুঝলাম, কি পড়বেন, স্টাডি ম্যাটেরিয়ালসটা কি? মেন বই তো অনেকই থাকে, কিন্তু মেন বই পড়ার হয়তো সবার সুযোগ হয় না, কারো কারো সুযোগ হয়। আপনি যদি মেন বইগুলো পড়তে চান, পড়তে পারেন। তবে আমি সাজেস্ট করব অবশ্যই যেগুলো মাস্ট আপনার লাগবে, জেনেসিসের শীট। জেনেসিসের সব ধরনের শীট আছে, জেনারেল অংশের জন্য শীট আছে, মেডিকেল অংশের জন্য শীট আছে, এবং মেডিকেল অংশের জন্য কোশ্চেন ব্যাংক বের হওয়ার কাজ চলছে। অর্থাৎ জেনেসিসের শীট যদি আপনি লেকচারের সাথে সমন্বয় করে পড়েন, আশা করি আপনার প্রিপারেশন অনেকটাই হয়ে যাবে। কেউ যদি বাড়তি হিসাবে মেন বই পড়তে চান, পড়তে পারে। তবে যারা রেসিডেন্সির প্রিপারেশন নিয়েছেন বা নিচ্ছেন, তাদের ক্ষেত্রে বলছি, আপনার মেডিকেল অংশের জন্য মেডিকেল অংশের যে বইটা থাকবে, সেটা থেকে ডিটেলস পড়ার দরকার নাই। আপনার পড়াই আছে বা পড়া হচ্ছে জেনেসিসের মেডিকেল যে শীট দ্বারা, রেসিডেন্সি শীট দ্বারা। আপনি কি করবেন, মেডিকেল অংশের যে বইটা সেটা সংগ্রহ করবেন, করে টপিক ধরে ধরে পুরাতন শীট থেকেই পড়বেন। আবারও বলছি, ধরেন আপনার আহ, আপনি মেডিসিন অংশ পড়ছেন, আপনি নিউমোনিয়া পড়ছেন, আপনি দেখলেন মেডিকেল অংশের যে বিসিএস এর বইটা, সেখানে নিউমোনিয়া আছে, নিউমোনিয়া কোন কোন টপিক আছে, সেই টপিকটা আপনি আপনার পুরাতন রেসিডেন্সি শীট থেকে পড়ে ফেলবেন। তাহলে যেটা মানে সুবিধা হবে, আপনার ভিজুয়াল ইমপ্রেশন যেটা তৈরি হয়েছিল আগে, সেটা সাস্টেন করবে, নতুন করে ভিজুয়াল ইমপ্রেশন তৈরি করতে হবে না। তবে হ্যাঁ, বইটা সংগ্রহ করবেন, কারণ বই সংগ্রহ না করলে কোন কোন টপিক বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট সেটা আপনি বুঝতে পারবেন। তো আশা করি এভাবে যদি আপনারা পড়াশোনায় লেগে থাকেন, আপনারাও রেসিডেন্সিতেও সফল হবেন, বিসিএস এও সফল হবেন। আর আমি কেন বরাবরই সময় থাকলে দুটাতেই পড়তে উৎসাহ উৎসাহ দেই, সেটার কারণ আছে। কারণ আমাদের মেডিকেল লাইফে সবকিছু অনিশ্চিত। বিসিএস পড়লে যে বিসিএস হবে আমার কোনো গ্যারান্টি নেই, রেসিডেন্সি পড়লে যে রেসিডেন্সিতে চান্স হবে আমার কোনো গ্যারান্টি নেই। তাই আমি পরামর্শ দেই, যদি হাতে পর্যাপ্ত সময় থাকে, দুটোর প্রিপারেশন শুরু করেন, একটি না হলে আরেকটি হবে, না হলে পরবর্তী পরীক্ষার জন্য একটা গ্রাউন্ড তৈরি হবে। কিন্তু যদি আপনি ব্যস্ত থাকেন, তাহলে তো আলাদা ব্যাপার, বললাম ব্যস্ত থাকলে অবশ্যই শুধুমাত্র রেসিডেন্সিটাই, সরি, শুধুমাত্র বিসিএসটাই আপনি কন্টিনিউ করতে পারেন। তো আজকের সেশনের পরে তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে,
আপনারা আমাদের পেজে কিংবা আমাদের গ্রুপে করতে পারেন। আপনাদের জন্য আমরা সময় সর্বদা আছি, ইনশাল্লাহ থাকবো। তো আজকে এইখানে বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা জানাচ্ছি। ইনশাল্লাহ আগামী রেসিডেন্সি এবং আগামী বিসিএস আপনারই হবে জেনেসিসের সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।